আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন কোন আক্কেলে বিএনপি পররাষ্ট্র মন্ত্রী বানালো সেটা আমরা বুঝতে চাইতে পারি। রসিকতা করছেন কেউ কেউ যে খলিল সাহেব ছিলেন বিএনপির গুপ্ত। কিন্তু হতে দ্বৈত পারে নাগরিকদের তো হওয়াতেও বাধা আছে, তাই না? মন্ত্রী হয়ে গেলেন তো। আওয়ামী লীগের বাধাটা তুলে নিয়েছিল মোমেন সাহেব এবং আরো কয়েকজনের বেলায় যখন প্রশ্ন উঠেছিল। আমার একটা অনুষ্ঠানে তিনি বলেছিলেন তিনি নাগরিকত্ব প্রত্যাহার করেছেন। আমি আওয়ামী লীগের কোনো কথা আমার বিশ্বাস হয় না, বুঝলেন তো। আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, যত দিন গিয়েছে তত মিথ্যাবাদী হয়ে উঠেছিল। এমনি এমনি কারো পতন হয় না। জুলাই সনদ স্বাক্ষর করেছেন, কিন্তু এখন সংবিধান সংস্কার জুলাই সনদ স্বাক্ষরিত, জুলাই সনদ আর গণভোটে যে প্রশ্ন গিয়েছে দুইটার মধ্যে অমিল আছে। তারা আগে কি বিচারিতা দেখতে করলেন পারেন। ওই সময়? গণভোটের পক্ষেও না, হ্যাঁ করেন চাইলেন, নাই। আবার আবার আমি ইশতেহারও বললেন। তারা একদম শুরুতেই বলেছিলেন যে যেভাবে গণভোট হয়েছে সেটার সঙ্গে তারা একমত না। তারেক রহমান তো গণভোটে হ্যাঁ বললেন, শেষ পর্যন্ত এসে হ্যাঁ পক্ষে প্রচারণা করলেন। ওখানে অনেক কিছু আছে না যাদের ম্যানিফেস্টোর সাথে মিল, সেগুলোর ব্যাপারে হ্যাঁ বলতে হবে। তাই তাই কি বলেছেন? গণভোটে তো সুস্পষ্ট প্রশ্ন ছিল উনি তো ব্যাখ্যা করেন নাই। উনি বলেছেন গণভোটে হ্যাঁ দেন, তার মানে কিন্তু তাদের গণভোটে যা দল যা শোনেন। ক্লজ আছে তাগুলোতে হ্যাঁ তাহলে দেন তো নাই। বিএনপি এই জন্য না বলেছে, বিএনপি এই জন্য অনেক জায়গাতে না বলবে, এটাতে কোনো অসুবিধা নাই তো। তার মানে আসলে জুলাই সনদ এগুলো এখন অকার্যকর। বাংলাদেশের জনগণকে সংবিধান মাথার নিচে দিয়ে ঘুমায় নাকি এটা তাকের উপরে তুলে রাখে? বাংলাদেশের কয়টা ঘরে সংবিধান আছে? এটা তো আসলে সব মানুষ এইটা মানুষের জানে। জানার বিষয় না। মানুষ বুঝে পেটে ভাত, মাথার উপরে চাল। আলোচনায় কিন্তু আছে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন। আপনাকে নিশ্চিতভাবে বলে দিতে পারি, যদি বিএনপি সরকার ব্যর্থ হয় তাহলে জামাত ইসলামকে ঠেকিয়ে রাখার জন্য বাংলাদেশে কেউ আর থাকবে না। অতএব প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী নিয়ে গঠিত হলো তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা, যার অন্যতম চমক অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া, যেখানে এই বিএনপি নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে তার পদত্যাগের জোর দাবি তুলেছিল। দাপুটে নেতা এবং নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছিলেন এই খলিলুর রহমান করিডোর চুক্তির নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছিলেন কোন আক্কেলে একজন বিদেশি নাগরিককে নিরাপত্তা উপদেষ্টা করেছেন তিনি। এখনো সেই একই প্রশ্ন, কোন আক্কেলে তারেক রহমান তাকে পররাষ্ট্রমন্ত্রী করলেন? নাকি আগে থেকেই ছিল কোনো ডেল? নতুন এই মন্ত্রিসভা নিয়ে প্রথমবারের মতো সংসদে গিয়ে প্রধানমন্ত্রী হওয়া তারেক রহমানের জন্য সরকার পরিচালনা কি সহজ হবে, যেখানে বিরোধী দলীয় নেতা জামাতের আমির শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েও সংস্কার পরিষদের শপথ না নেয়া কি কথার বরখেলাপ? এদিকে সরকারি দল না নিলেও বিরোধী দল শপথ নিয়েছে সংস্কার পরিষদে। এমন বাস্তবতায় কি হতে যাচ্ছে একদা আলোচিত জুলাই সনদের ভবিষ্যৎ? এসব নিয়ে আলোচনায় স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ। আমি আপনার কাছে খুব স্বাভাবিকভাবেই নতুন মন্ত্রিসভা গঠিত হলো, কেমন কেমন হলো সেই প্রশ্নটিকে বিশ্লেষণের মধ্যে না যেয়ে একটু শুরুটা একটু ভিন্নভাবে করতে চাই। খুব সুনির্দিষ্ট বা এক কথায় প্রকাশ যদি আপনাকে জানতে চাই, আপনার কাছে সবচেয়ে বড় চমক ইতিবাচক অর্থে মন্ত্রিসভায় আপনি কাকে দেখলেন? নেতিবাচক অর্থেও কেউ আছে কিনা সবচেয়ে বড় চমক? ইতিবাচক নেতিবাচক নাই, কিন্তু চমক হয়েছেন খলিলুর রহমান সাহেব। কেননা খলিলুর রহমান সাহেবের ব্যাপারে বিএনপি একবার আপত্তি জানিয়েছিল, আমার মনে আছে, এবং তার বিষয়ে বক্তৃতাও দিয়েছিলেন অনেক নেতা। বলেছিলেন যে ওনাকে কেন আনা হয়েছে বা কি, কিন্তু এইবার তাকে একেবারে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে টেকনোক্র্যাট কোটায়। তো এখন অনেক সমালোচনা শুরু হয়েছে। এনসিপি এবং অন্যান্যরা সমালোচনা করছেন যে যখন নির্বাচন হয়েছে তখন তো উপদেষ্টাদের পদত্যাগ করতে হয়েছে। যেমন নাহিদ পদত্যাগ আগেই করেছেন কারণ তিনি দল করেছেন, আর এদিকে পক্ষপাত আছে এই কারণে বা থাকতে পারে এই কারণে আসিফ এবং মাহফুজকে পদত্যাগ করতে হয়েছে, কারণ তাদের এনসিপি ইলেকশন করছে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু তাদের প্রশ্ন হচ্ছে যে যদি টেকনোক্র্যাট কোটায় খলিল সাহেবের নিয়োগ হয়, তাহলে খলিল সাহেব যদি বিএনপির আপন লোক হয়ে থাকেন, তাহলে খলিল সাহেব একদম প্রধান উপদেষ্টার পাশে বসে নির্বাচনের কাজটা করেছেন। তো তাদের কথা হচ্ছে যে এটা তাহলে কেন হলো, এটা তাদের লেভেল হয় নাই আর কি, এটা তারা সমালোচনা করছেন। এবং এক ধরনের রসিকতা করছেন কেউ কেউ যে খলিল সাহেব ছিলেন বিএনপির গুপ্ত উপদেষ্টা। তো এটা হচ্ছে, আমার কাছে এটা নিয়ে কোনো কিছু মনে হয় না, এই কারণে যে
মন্ত্রিসভা নিয়ে না আমি কখনোই মাথা ঘামাতে চাই না, কারণ দল গিয়েছে ক্ষমতায়, তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছে। এখন মন্ত্রিসভা ভালো করা খারাপ করা এই সবই হচ্ছে তাদের দায়িত্ব। মন্ত্রিসভার ফলাফল দেখে যখন আমরা বুঝবো যে এই মন্ত্রিসভা পারছে অথবা পারছে না, তখন আমরা আলোচনা সমালোচনা করব। তাই দল গঠন নিয়ে সমালোচনা না করে দলের কাজ শুরু হলেই আমরা টের পাবো যে কার সিলেকশন কেমন হয়েছে। কিন্তু দল এই জন্য গঠনটা আমি কেন হলো বা কাকে কোন বিবেচনায় দেওয়া হলো সেটিও তো আমরা একটু বুঝতেই চাইতে পারি নাকি? যেমন ধরেন আপনি বলছিলেন, হ্যাঁ, বিবেচনাটা কি হয়েছে সমালোচনার আমি জায়গাটা আমি জানি একটু না। প্রশ্নটা করি এখানে এই কারণে যে সালাউদ্দিন আহমেদ তিনি তখন সংস্কার কমিশনের মানে রেগুলার যেতেন এবং তিনি তখন বলেছেন, তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, তিনি বলছেন যে আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবেন কিভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান। বাংলাদেশের মানুষের সঙ্গে আপনি কথা বলেননি। আচ্ছা, তারপরে আরো অনেক কথা আছে, আমি সালাউদ্দিন আহমেদকে কোট করছিলাম। এখন কোন আক্কেলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করেছেন যে কোন আক্কেলে আপনি তাকে নিরাপত্তা উপদেষ্টা করলেন, কোন আক্কেলে বিএনপি পররাষ্ট্র মন্ত্রী বানালো, সেটা আমরা বুঝতে চাইতে পারি নাকি তা পারি না? আমরা অবশ্যই জানতে চাইতে পারি, সাধারণ মানুষ জানতে চাইবে, কিন্তু কোন আক্কেলে পররাষ্ট্র উপদেষ্টা আর কোন আক্কেলে নিরাপত্তা উপদেষ্টা, এটার মধ্যে একটু তফাৎ আছে। হয়তো বিদেশি বলে উনি পররাষ্ট্র উপদেষ্টা হতে পেরেছেন যে বাংলাদেশের সব ভিসা বন্ধ হয়ে গেলে ওনার ভিসা বন্ধ হবে না, কারণ উনি তো আর বাংলাদেশের নাগরিক না, উনি দ্বৈত নাগরিক। কিন্তু হতে দ্বৈত পারে নাগরিকদের তো হওয়াতেও বাধা আছে, তাই না? মন্ত্রী হয়ে গেলেন, এর তো বাধা আছে। না, আওয়ামী লীগের বাধাটা তুলে নিয়েছিল মোমেন সাহেব এবং আরো কয়েকজনের বেলা যখন প্রশ্ন উঠেছিল আওয়ামী লীগ তখন এই বাধাটাকে না, কিভাবে ডক্টর যেন মোমেন তো তিনি মানে কিভাবে তার যেন এটাকে কিভাবে যেন এইটাকে আমেরিকান মিনিমাইজ নাগরিকত্ব করেছিল। প্রত্যাহার করে এসেছিলেন। হয়তো উনিও করবেন না, প্রত্যাহার করেন না, উনি সম্ভবত পাসপোর্টটা ফেরত দিয়েছিলেন। উনি এখন আমেরিকার নাগরিকত্ব খুব সম্ভবত প্রত্যাহার করেন না এমনি। আমার একটা অনুষ্ঠানে তিনি বলেছিলেন তিনি নাগরিকত্ব প্রত্যাহার করেছেন, আমি অবশ্য আওয়ামী লীগের খুঁজে কোনো দেখি কথা নাই তো। আমার বিশ্বাস হয় না, হ্যাঁ, আওয়ামী লীগের কোনো কথা আমার বিশ্বাস হয় না, বুঝলেন। আচ্ছা। এদের ইনাদের যদি এখন এখন আমাদের প্রতি বিএনপির কথা কি দায়বদ্ধতা বিশ্বাস থাকতো, হয়? শোনেন বিএনপির কথা কি শারমিন, বিশ্বাস হয়? না শারমিন, আমি আপনাকে বলি না, বিএনপি তো মাত্র ক্ষমতায় গিয়েছে, এখন কথা আমরা বুঝবো কোন কথা দিলে কোন কথা রাখছে। কিন্তু আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, যত দিন গিয়েছে তত মিথ্যাবাদী হয়ে উঠেছিল। এমনি এমনি কারো পতন হয় না। ব্রাজিল যে 8টা গোল খায় এমনি এমনি খায় না, কিন্তু খেলতে পারে না তাই খায়, এবং ধীরে ধীরে পতন হয়েছে তাই খেয়েছে। জার্মানির কাছে 8 গোল খেয়েছিল। তো ওইরকম আওয়ামী লীগের যেই দশা হয়েছে এর কারণ হচ্ছে আওয়ামী লীগ একেবারে একটা নিম্নমানের দলে পরিণত হয়েছিল। এটা তো অস্বীকার করা যাবে না, কেউ অস্বীকার করতে পারে না। ফলে এদের কোনো কথা আমার বিশ্বাস হয় না। আচ্ছা, যেমন আপনি এই ভদ্রলোক শোনেন পালিয়ে গিয়েছেন, এই মোমেন, কিন্তু অন্যদের পরে গিয়েছেন। উনি এখানে কার কার জামাই আদরে ছিলেন, তার মানে এই সরকারের সঙ্গে তার ভালো সম্পর্ক। তা না হলে উনি পালিয়েছেন কিভাবে, লামিয়া তাই না? মোর্শেদ তার এবং সম্পর্কে আত্মীয় হয়, সেটা আমরা দেখেছি, তিনি ডক্টর ইউনূসের খুব ঘনিষ্ঠ। তো উনি উনি তার মানে ব্যবহার করেছেন, সম্পর্কে আত্মীয়তাকে ব্যবহার করেছেন। তো এই আত্মীয়তা শুধু ওনার নিজের জন্য ব্যবহার করেছেন, আর কারোর জন্য করেন নাই। এইসব লোক অত্যন্ত স্বার্থপর এবং বেইমান কিসিমের, এইসব লোককে আমার একদম পছন্দ হয় না। আচ্ছা, আমি প্রশ্ন করছিলাম এখন আসলে আওয়ামী লীগ অনেকটাই যখন কতটা মন্ত্রী ছিল প্রাসঙ্গিক। তখন মাথায় চুল দিয়ে, হ্যাঁ, যখন মন্ত্রী ছিল তখন মাথায় চুল দিয়ে ঘুরতো, এখন মন্ত্রী নাই, এখন দাড়ি নিয়ে ঘুরে। মানে এইসব লোককে আসলে আমার পছন্দ হয় না, সরি টু সে। আচ্ছা। এখন নতুন সরকার আসছে, তাদের নিয়ে আলোচনা, তাদের আসলে কতটা পছন্দ এগুলাকে হয়? নিয়ে যদি আওয়ামী লীগ ফিরতে আসে, হ্যাঁ, বুঝলেন, এগুলাকে নিয়ে ফিরতে আসলে ওই মানে এয়ারপোর্টেই ধরা খাবেন, এয়ারপোর্টে মাইর শুরু হবে। আচ্ছা, আচ্ছা, এয়ারপোর্টে আচ্ছা, আমি হ্যাঁ হ্যাঁ, তাই শুরু হবে। নতুন আওয়ামী সরকার। লীগের সমর্থকরা, আমি আপনাকে একটা জিনিস বলি, আওয়ামী লীগের সমর্থকরা তাদেরকে প্রহার করবে, কারণ এত সমর্থককে ফেলে রেখে তারা সব পালিয়ে গেছে। সমর্থকরা এখানে জেল খাটে। এক সমর্থকের বউ বাচ্চা আত্মহত্যা করলো, আর উনি এখান থেকে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন ম্যান্ডেলায়ন করতে। আপনি ম্যান্ডেলা হন। সে আবার নতুন সরকারের আলোচনায় একটু নতুন সরকার, আপনি এখন বলছেন, এখন ম্যান্ডেলার আপনি সাথে বসে বলছিলেন গল্প যে করলেই আওয়ামী পারে। লীগ কথা দিলে কথা এখন রাখে না। ম্যান্ডেলার সাথে গল্প করে না কেন? হ্যাঁ, হ্যাঁ, একটু নতুন সরকার প্রসঙ্গে আসে, আওয়ামী লীগ কথা দিলে কথা রাখে না। আপনি বলছিলেন যে নতুন সরকার কথা দিয়ে কথা রাখে কিনা সেটা আসলে দেখার সময় আছে, আমরা দেখবো এবং সেটা নিয়ে আলোচনা করবে। কিন্তু যতটুকু কথা দিলেন এবং এখনই যতটুকু দেখা যাচ্ছে, এই যে মানে পদত্যাগের জন্য খলিলুর রহমানের দাবি করে বসেছিলেন বিএনপি, 3 জনের মধ্যে খলিলুর রহমান অন্যতম, যাকে নানান কারণে পদত্যাগের দাবি করেছেন, এখন তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলেন, 1 এবং 2 মানে জুলাই সনদ স্বাক্ষর করেছেন। কিন্তু এখন সংবিধান সংস্কার জুলাই সনদ স্বাক্ষর করেছেন তারা, কিন্তু তারা জুলাই সনদ স্বাক্ষর করার পরে গণভোটে যখন গেল তখন তারা বলেছেন যে স্বাক্ষরিত জুলাই সনদ আর গণভোটে যে প্রশ্ন গিয়েছে দুইটার মধ্যে অমিল আছে। তারা কিন্তু এটা বলেছিলেন যে ঐকমত্য কমিশন তাদের সঙ্গে প্রতারণা করেছে। ফলে তারা তাদের জায়গাতে ঠিক আছেন, এবং তারা আরো একটা কথা বলেছিলেন যে তারা যদি
ক্ষমতায় আসেন তারা আগে তাদের ম্যানিফেস্টো, পরে হচ্ছে অন্যান্য বিষয়। তো ম্যানিফেস্টোতে জুলাই সনদের যে বিষয়গুলি আছে সেগুলি তারা আগে দেখবেন, আর অন্যান্য বিষয় দেখবেন পরে। তো তারা তাদের এই জায়গাতে কথা মানে নড়চড় করেন স্বাক্ষরিত নাই, তারা জুলাই সনদে সেটাই তো করেছেন। ছিল যে সংবিধান সংস্কার পরিষদে দ্বৈত শপথ, এটা তো ছিল, তাই না? সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তো তারা কোনো আপত্তি করেন নাই। তারা বলেছেন এই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ সহ অন্যান্য বহু বিষয়ে জটিলতা আছে, যে জটিলতা এই সংস্কার পরিষদের বিষয়টাকে বৈধতা অবৈধতার জায়গায় নিয়ে যাবে। তো দেখা যাক তারা কবে সই করেন, অথবা যদি না করেন, করবেন না, তো তাদের স্বাধীনতা আছে। কারণ এই জুলাই সনদকে অগ্রাহ্য করার স্বাধীনতা তাদেরকে জনগণ দিয়ে দিয়েছে। গণভোট যদি হ্যাঁ না একটা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে হ্যাঁ জিতে, তাহলে তাদের ম্যানিফেস্টো তো সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে, এবং তাদের ম্যানিফেস্টো গণভোটের চেয়ে বেশি ভোট পেয়েছে। তাহলে তাদের ম্যানিফেস্টো তো বেশি বেশি জোরালো। তো সেই ম্যানিফেস্টোতে তারা জনগণের সমর্থন এনেছেন। অধিকাংশ জনগণ তাদের ম্যানিফেস্টোর পক্ষে। তাহলে তারা তো তাহলে ম্যানিফেস্টোকেই তারা আগে কি দ্বিচারিতা দেখতে করলেন পারেন। ওই সময়? গণভোটের পক্ষেও না, হ্যাঁ করেন চাইলেন, নাই। আমি আবার আবার আমি ইশতেহারও বললেন। আমি মনে করি না তারা দ্বিচারিতা করেছেন। তারা ঠিক জায়গাতে আছেন। তারা একদম শুরুতেই বলেছিলেন যে যেভাবে গণভোট হয়েছে সেটার সঙ্গে তারা একমত না, এবং তারা আগে ম্যানিফেস্টো দেখবেন। কিন্তু তারা আগে তারেক রহমান ম্যানিফেস্টো তো দেখবেন। গণভোটে হ্যাঁ বললেন, শেষ পর্যন্ত এসে হ্যাঁর পক্ষে প্রচারণা করলেন। উনি প্রচারণা করেন না, উনি একবার বা দুইবার বলেছেন আপনারা হ্যাঁতে ভোট দিয়েন। হ্যাঁতে বলেছেন উনি ভোট দিতে, উনি নিজে হয়তো হ্যাঁতে ভোট দিবেন, বা তার দলও হয়তো হ্যাঁতে ভোট দিক তিনি চেয়েছেন, তো দিয়েছেন। ওখানে অনেক কিছু আছে না তাদের ম্যানিফেস্টোর সাথে মিল, সেগুলোর ব্যাপারে হ্যাঁ বলতে হবে, তাই বলেছেন। তাই কি বলেছেন? গণভোটে তো সুস্পষ্ট প্রশ্ন ছিল উনি চারটা। তো ব্যাখ্যা করেন নাই, উনি বলেছেন গণভোটে হ্যাঁ দেন। তার মানে কিন্তু তাদের গণভোটে যা দল, যা শোনেন, ক্লজ আছে তাগুলোতে হ্যাঁ দেন, থামিন, তাই না? আপনি না, আপনি আপনি আমার পুরো কথাটা শুনবেন, হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে আর পরে প্রশ্ন করবেন না। পুরোটা শোনেন। ওনারা বলেছিলেন যে যেভাবে ওনারা সনদে সই করেছেন সেই সনদ গণভোটে যায় নাই, অতএব ম্যানিফেস্টোর সাথে মিল নাই এমন বিষয়ে তাদের হ্যাঁ নাই। ম্যানিফেস্টোর সাথে মিল আছে, সেখানে তাদের হ্যাঁ আছে। অতএব তারা তাদের ম্যানিফেস্টোর পক্ষের হ্যাঁ গুলা ওইখানে দিয়েছেন, আর ম্যানিফেস্টোর পক্ষে নিজেরাও রায় নিয়েছেন। অতএব তারা গণভোটের ম্যানিফেস্টো অংশ তারা আগে করবেন, তারপরে অন্য কথা। এটা আমার অনুষ্ঠানে এসেও তারা বলেছেন যে তারা আগে প্রায়োরিটাইজ করবেন, প্রায়োরিটি হচ্ছে তাদের ম্যানিফেস্টো, পরে হচ্ছে অন্যান্য বিষয়। যেমন গণভোটে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস নাই, কিন্তু তারা এটা সংবিধানে ফেরত আনবেন, কারণ এটা তাদের ভোটারদের কাছে ম্যান্ডেট। এখন এটার জন্য তারা তো বলেছেন যে তারা এটার জন্য হ্যাঁ ভোটে নাই। ওই জায়গাতে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিলেন, এখনো তাদের নোট অফ ডিসেন্ট আছে। এবং এটার জন্য আসলে এই সংবিধান সংস্কার পরিষদ কিংবা যে গণপরিষদ, এটা গঠনের কোনো বাধ্যবাধকতা নাই। ইনফ্যাক্ট জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই সংস্কার পরিষদ কিংবা গণপরিষদ গঠনের কোনো বাধ্যবাধকতা নাই। গণপরিষদ লাগে হচ্ছে যদি আপনি সংবিধান নতুন করে লিখতে চান। তাহলে মানে গণভোটে হ্যাঁতে ভোট আমি দেন। আপনাকে একটা কথা বলি, এনসিপি নাহিদ বলেছিলেন এই সংস্কারের পরে এই সংবিধানের লিখতে হবে সংবিধান 2026। তো বিএনপি ওটাকে হ্যাঁ বলবে? আপনি বলবেন হ্যাঁ না, সংবিধান না 2026? তা তো না, তাইলে কিন্তু যা হ্যাঁ হ্যাঁ, তো বললেন। বিএনপি এই জন্য না বলেছে। বিএনপি এই জন্য অনেক জায়গাতে না বলবে, এটাতে কোনো অসুবিধা নাই তো। তার মানে আসলে জুলাই সনদ এগুলো এখন অকার্যকর, মানে বিএনপি না, যা বলবে অকার্যকর তাই না। হবে। না না, অকার্যকর না। যতটুকু বিএনপি একমত হয়েছিল ততটুকু কার্যকর। কিন্তু বিএনপি হ্যাঁ বলে সে পরে আসলে মানে এগুলোতে তো হ্যাঁ বলেছিল, তখনও তো গণভোটের যখন বিষয় এসেছিল যে বিএনপি নোট অফ ডিসেন্ট সহ হ্যাঁ বলেছে। নোট অফ ডিসেন্ট সহ হ্যাঁ বলেছে, বিএনপি কি বিএনপি না গুলাকে রেখে হ্যাঁ সংস্কার বলেছে। পরিষদে নোট অফ ডিসেন্ট দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল। আচ্ছা, জানি না এত উচ্চ কক্ষ অস্পষ্টতা। নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ তাদের ডিসেন্ট আছে। জি, উচ্চকক্ষে জুলাই সনদ বলছে সংস্কার পিয়ার। পরিষদ তো লাগবে এইসব উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বানাতে। আপনি যদি ডিমের ব্যাপারে আপনার ডিসেন্ট থাকে, তাহলে মুরগি অটোমেটিক্যালি ডিসেন্ট হয়। আচ্ছা, আচ্ছা, তাহলে আসলে জুলাই সনদ এখন মুরগি 18টা ডিম পেরেছে, ওইখানে 16টা ডিমের ব্যাপারে আপনার আপত্তি আছে, কিংবা 12টা ডিমের ব্যাপারে। অথবা আপনি মুরগিকে হ্যাঁ বলেছেন, কিন্তু 12টা ডিমে আপনি হ্যাঁ বলবেন না। এখন যদি আপনি দেখেন যে 12টা ডিমের জন্য আলাদা একটা মুরগির খামার দরকার নাই, নিজেরাই করা যায়, তাহলে ওটা করবেন, নিজেরা করে ফেলবেন। ওনাদের জন্য গণপরিষদ করা তো বাধ্যবাধকতা নাই। সংবিধান সংশোধনের জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা এই সংসদ পেয়েছে, তারা পেয়েছেন। তারা এমনিতেই সংবিধান সংশোধন করতে পারেন, এটার জন্য গণপরিষদ আলাদা করে করার কোনো দরকার নাই। জি, গণপরিষদ করলে একদম। কি হবে? গণপরিষদ করলেও বিএনপির 220 জনই ওখানে ভোট দিবে, বা 212 জন। তো গণপরিষদে তো একই ঘটনাই ঘটবে।
জি, না গণপরিষদের পক্ষে কোনো প্রচারণা বা কিছুর পক্ষে আমি বলতে চাইছি না, আমি জাস্ট এটা জানতে চাইছি যে তারা যা বললেন সেটি কি তারা রাখছেন কিনা, নাকি তাদের মেজরিটির কারণে তারা এখন তারা সেটাকে আগেই আউট এটা করে দেবেন। বলেছিলেন, আচ্ছা, একাধিকবার দেখা যাক তারা এই কথাটা মুরগির বলেছিলেন। খামারের সেই আপনার বিশ্লেষণটা কেমন করে মুরগির খামার হ্যাঁ, সাজান বা কি হয় সেটি হ্যাঁ, নিশ্চয়ই আমরা হ্যাঁ। সামনেও দেখব। আচ্ছা, প্রশ্ন করছিলাম সবচেয়ে বড় মানে চমক আপনি বললেন খলিলুর রহমানের বিষয়ে একটা একটু ব্যাখ্যা দিলেন। আর মানে তিনটা সেরা যদি জিজ্ঞাসা করি যে তিনজন সেরা আপনার বিবেচনায় কারা হলেন না, মন্ত্রী? এটা বলতে পারবো না। আপনি খেলার আগে আপনি তিনজন সেরা বলতে পারবেন না। অতীত পারফরমেন্স, ফুটবল খেলা শুরু অতীত হইলে পারফরমেন্স। ফুটবল খেলা শুরু হইলে যেমন টিম কে কি ভালো খেলে বোঝা যায়, সেরকম এখানে তিনটা সেরা টেরা বলে কিছু নাই। অতীত পারফরমেন্সও বলার সুযোগ নেই বা তাদের না, ব্যক্তিত্ব দেখে? এখানে কেউ আগে কয়জন আগে মন্ত্রী ছিল? আমির খসরু সাহেব মন্ত্রী ছিল, মির্জা ধরেন ফখরুল এরকম ইসলাম তিন ছিলেন। চারজন মন্ত্রী ছিল। হ্যাঁ, তিন চারজন মন্ত্রী ছিল আগে, তো অতএব বা ধরেন 6 জন মন্ত্রী ছিল আগে, অধিকাংশই তো নতুন। তাহলে এদের আগের পারফরমেন্স কোথায় পাবেন? এই সংসদের অধিকাংশ সংসদ সদস্যই নতুন, প্রথমবার হয়েছেন। জি। আর সে ফলে এদেরকে আলাদা করে তিনটা সেরা বলার কোনো সুযোগ নাই। মানে তারেক রহমানের পারফরমেন্সও কেমন হবে সেটাও বলার এখন সুযোগ নেই। উনিও তো একদম প্রথম, উনি প্রথম সংসদ সদস্য এবং জীবনে সংসদ সদস্য হয়েই প্রধানমন্ত্রী হয়েছেন। ওনার মায়ের মতো, ওনার মাও প্রথমবার সংসদ সদস্য হয়েই প্রধানমন্ত্রী হয়েছিলেন। উনিও সেই রকমই হয়েছেন। অতএব ওনার পারফরমেন্স বোঝা যাবে উনি যখন সংসদে কথা বলতে শুরু করবেন, উনি যখন সংসদে নেতৃত্ব দিবেন, তখন বোঝা যাবে যে ওনার ডিসিশন মেকিং, উনি কিভাবে সংসদ পরিচালনা করছেন, দল কিভাবে চালাচ্ছেন, এগুলো বোঝা যাবে। এই কারণেই তো বিএনপি এই গণপরিষদ টরিষদ নিয়ে মাথা ঘামাচ্ছে না। তাদের মূল দায়িত্ব হচ্ছে সংসদটা ঠিক মতো পরিচালনা করা। সংসদ ঠিক মতো না চললে আপনি গণপরিষদ দিয়ে কি করবেন? মন্ত্রীরা ঠিক মতো না চললে আপনি গণপরিষদ দিয়ে কি করবেন? 6 মাস ডিমে তা দিবে এই সংবিধানের ডিম, আর ওদিকে দেশ উচ্ছন্নে যাবে। তাদের আগে যেটা দরকার সেটা করা দরকার। জি। বাংলাদেশের জনগণকে সংবিধান মাথার নিচে দিয়ে ঘুমায় নাকি এটা তাকের উপরে তুলে রাখে? বাংলাদেশের কয়টা ঘরে সংবিধান আছে? সংবিধান কি জিনিস মানুষ ঠিক মতো জানেও না। এটা তো আসলে সব মানুষ এইটা মানুষের জানে, জানার বিষয় না। মানুষ এইটা না জানার বিষয়, কিন্তু মানুষ জানে না, কারণ জানানোর দরকার বোধ করে নাই কোনো সরকার বা কেউ। কিন্তু মানুষ যেহেতু এটা বুঝে না, মানুষ বুঝে পেটে ভাত, মাথার উপরে চাল, বৃষ্টি পড়ে না, চালের মধ্যে ফুটা নাই, তাই না? মানুষ জানে রাস্তাটা নিরাপদ, মানুষ জানে যে বাজারে জিনিসপত্রের দাম কম। এগুলো মানুষ বুঝে। মানুষকে ওগুলো আগে ডেলিভার করতে হবে। আমরা সংবিধান সংস্কার করে নেই, তারপরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করবো, এগুলো বললে হবে? মানে এটার কি কোনো আগে এগুলো আর ইউনূস পরে থাকে? সাহেবের, এটার কি কোনো এগুলো আগে আর ইউনূস পরে থাকে? সাহেবের, আলী রিয়াজের, ইভেন এই খলিল সাহেবদের মনের চিন্তা ছিল। এটাও তো একটা মজা না? এই খলিল সাহেব জুলাই সনদ, উপদেষ্টা সবকিছু করে টরে এসে এখন বিএনপির পতাকা উত্তোলন করে বসে আছেন। এটা ভাল লাগছে না? দেখতে ভাল লাগছে তো। তাহলে এই যে গুপ্ত যেমন বলে যে যেমন সমালোচনাটা জামাত আপনি ইসলামকে উল্লেখ এত করলেন, গালিগালাজ করে, আপনি যে যেমন জামাত সমালোচনাটা ইসলামকে, করলেন, যে একটু না ওই এই যে জামাত নাহিদ ইসলাম ইসলামের এত কথাটা আপনি বললেন গালিগালাজ না করে, যে গুপ্ত গুপ্ত বলা হয়েছে যে তাকে, যেটি আপনি বলছিলেন। অন্যরা বলছে, আমি ওনারা বলি বলছেন, নাই। আমি ওনারা বলেছি বলছেন। যে মানুষ এই সমালোচনা করছে। সেই সেই তো গুপ্ত আমার থেকে। কিন্তু আসে যায় না, কিন্তু জিনিসটা মজার যে উনি এখন বিএনপির পতাকা তুলে ধরেছেন। এই 2 সপ্তাহ আগে উনি সংবিধান সংশোধন মানে ডক্টর ইউনূসের পতাকা আকাশে তুলে বসেছিলেন। ওই রকম হাসনাত আব্দুল্লাহরা এই 2 মাস আগে জামাত ইসলামকে গালি দিয়ে এখন জামাতের পতাকার তলে সমবেত হয়েছেন। এই যে রাজনীতির চেহারা, এই চেহারা বদলায় নাই। ফলে নতুন বাংলাদেশ 2.4 আসলে তৈরি হয় না। এটা তৈরি হবে না, এইভাবে হয় না। আচ্ছা, তাহলে কি ওই গুপ্ত এবং থেকে। ইউনূস সাহেবের হাতে আরো হবে না। এটা বোঝা উচিত ছিল যে ইউনূস সাহেব 2.4 টোর দিতে পারবেন না। উনি দিয়েছেন নোবেলিয়া। তাহলে কি গুপ্ত থেকে এতদিন বিএনপির পারপাজে সার্ভ করলেন? কারণ ডক্টর আব্দুল নতুন আপনার মনে আছে, এটা আমি আমরা হয়তো জানি না, আপনাকেও এটা আপনাকেও আমরা হয়তো জানি আমি এই না প্রশ্ন কার করেছি পারপাস আগে। সার্ভ করেছেন, আমি এটা তো হয়তো আমরা একটু জানি না। প্রশ্ন করি, আপনাকে হয়তো আগেও এই প্রশ্নটা আমি করেছি যে যখন খলিলুর রহমান বিদেশে যান বা বিভিন্ন আলোচনা করেন, তখন তাকে জিজ্ঞাসা মানে ফিরে এসে বলেন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। কি বিষয় যে আলোচনা হয় সেটা আমরা কখনোই জানতে পারি নাই বিদেশে গিয়ে। তো আসলে কি এইটা ধারণা করার সুযোগ আছে কিনা যে তিনি আসলে সেই পারপাজে সার্ভ করেছেন, ফলে একটা ডিলের অংশ হিসেবে তিনি পররাষ্ট্রমন্ত্রী? এটা আমরা জানি না। উনি যদি এটা করে থাকেন তাহলে ডক্টর ইউনূস একই পারপাস সার্ভ করেছেন, তাহলে তো অনেক প্রশ্ন উঠবে। আলোচনায় কিন্তু আছে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন। মনে হয় তেমনটা হবে, হতে পারে। হলে আমার কিছু আসে যায় না। আপন কর্মফল, আপন কর্মফল যারা কর্ম করবে তারা ভুগবে, আমাদের কি? আমাদের তো অনেক কিছু বটেই, আমাদের সরকার, আমাদের না, দেশ। আমাদের আমাদের কিছু না। আমাদের হাতে ভোট আছে, 5 বছর পর আমরা আবার ভোট পাবো। ভোট পেলে আমরা ভোট দিব। নাকের কাছে
নাকের কাছে শফিকুর রহমান নিঃশ্বাস ফেলছেন, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন শফিকুর রহমান। সোজা হবে না যদি উল্টাপাল্টা কিছু করে। আচ্ছা, এই মানে বিরোধী পক্ষের আপনার আপনার আমি আপনাকে নিশ্চিতভাবে বলে দিতে পারি, যদি বিএনপি সরকার ব্যর্থ হয় তাহলে জামাত ইসলামকে ঠেকিয়ে রাখার জন্য বাংলাদেশে কেউ আর থাকবে না, অতএব এবং জামাত ইসলাম সরকার গঠন করবে। কিন্তু ওই সফল মানে বিএনপি সরকার সফল হবে কিনা সেটি নিশ্চয়ই দেখার বিষয়, কিন্তু এখনই রাস্তায় আন্দোলন আছে, বিক্ষোভ আছে, এবং তারা ছায়া মন্ত্রিসভা গঠিত করবে বা ছায়া সরকার তারা একটা গঠন করার কথা বলছে। সহজ হবে বিএনপির জন্য আসলে সরকার পরিচালনা? সরকারের জন্য কখনো কিছু সহজ হয়? আওয়ামী লীগের জন্য সহজ ছিল, এরশাদের জন্য সহজ ছিল। সরকারের কাজ তো কোনোদিন সহজ না, এটা সবচেয়ে কঠিন। কারণ তাকে একদিকে জনগণকে খুশি করতে হয়, আরেকদিকে বিরোধীদের উৎপাত সহ্য করতে হয়। বিরোধীরা ভালো হলে পরে সরকারের কাজটা একটু বেটার হয়। বিরোধীরা যদি ভালো না হয় তাহলে সরকারকে অনেক দিক সামলাতে হয়। সরকারের কাজ তো সহজ না। জি। বিরোধীরা কেমন হবে বলে মনে হয় আপনার? বিরোধী নেতা আমরা দেখলাম শফিকুর রহমান, উপনেতা আছেন ডাক্তার তাহের, এবং এনসিপির নাহিদ ইসলাম হচ্ছেন হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ। আপনার কি মনে হয় কেমন হলো বিরোধী দলের জামাত সদস্য? ইসলামের সদস্যদের ব্যবহার ভালো। ওনারা আপনার সাথে বা কারোর সাথেই সামনাসামনি কোনো দুর্ব্যবহারজনক মানে দুর্ব্যবহার করেন না। ওনারা মানুষকে কোনো ধরনের অপমানজনক বা অসম্মানজনক কথাবার্তা কম বলেন। ফলে আমার ধারণা যে সংসদে এই বিরোধী দল অনেক ভালো ভাষায় কথা বলবে, এটা আমার ধারণা। কারণ তারা এক ধরনের ইসলামী আচরণ মেনে চলেন। তাদের রাজনীতিতে যতই যা থাকুক না কেন, সামনাসামনি আচরণে তারা খুবই পলিশড এক ধরনের বিহেভিয়ার তারা করেন। ফলে সংশোধন নিশ্চয়ই তারা সেটা করবেন। উৎসারটনা, গীবত গাওয়া, আজে বাজে কথা বলা, বাপ মা তুলে কথা বলা, এগুলো নিশ্চয়ই বন্ধ হবে। আগের আগের সংসদগুলিতে আমরা দেখেছি অমুকের বাপ কি ছিল, তমুকের চাচা কি ছিল, এই নিয়ে চলতো সমালোচনা, তাই না? এগুলো হয়তো বন্ধ হবে আর কি। আমার ধারণা যে এই বিরোধী দল আগের বিরোধী দলের ভাষায় কথা বলবে না, বা অপর বিরোধী দলের ভাষায় কথা বলবে না। আচ্ছা, মানে বিরোধী দলও ভালো হবে বলে মনে করছেন। জামাতের বিরোধী দল ভালো হবে না, আমি বলেছি বিরোধী দলের আচরণ ভালো হবে। আচরণ, সেটাই তো, সংসদের আচরণ ভালো হবে। সংসদের আচরণ। বিরোধী দলের ভালো মন্দের কিছু নাই, বিরোধী দল বিরোধী করবে। বিরোধী দল তার নিশ্চয় পক্ষে থাকবে না, বিরোধী দল বিরোধ করবে, কিন্তু সেই বিরোধের ভাষা ভালো হবে বলে আমার বিশ্বাস। আহ, তারা যে মানে দুপুরে সকালে বললেন যে তারা আসলে শপথ নেবেন না, কোনো শপথই নেবেন না যদি সংস্কার কমিশনে বিএনপি না নেয়, শপথ না নেয়, কিন্তু দুপুরে গিয়ে আবার শপথ নিলেন। এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হলো? কারণ তারা বুঝতে পেরেছেন যে শপথটা নিতে হবে, না নিলে পরে এই শপথ নেওয়ার বিষয়টা আরো পিছিয়ে যাবে এবং তারা এক ধরনের অ্যাডভান্টেজ হারাবেন। অতএব তারা আগে শপথটা নিয়ে নিয়েছেন, এখন তারা মাঝে মাঝে সংসদে যাবেন, আবার মাঝে মাঝে রাস্তায় আন্দোলন করবেন। এটা আমার ধারণা। আচ্ছা, আহ, মানে প্রধানমন্ত্রী হিসেবে কেমন হবেন সেটি তো এখনো বলার সুযোগ নেই, আপনি বলছিলেন, কিন্তু তার প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছেন তাদেরকে আপনার আসলে কিভাবে, তাদেরকে আপনি কিভাবে এদেরকেও তো মনে করেন? আমরা কি আগের থেকে সবাইকে চিনি? তা তো না। এরাও একটা তরুণ দল। তো সেই তরুণ দলের মধ্যে ধরেন উপদেষ্টাদের আমি কয়েকজনকে চিনি, হয়তো অর্ধেককে চিনি। এই অর্ধেক প্রমিজিং তরুণ। তাদের পোশাক আশাক ব্যবহার মার্জিত, তারা শিক্ষিত। তাদের অনেকেরই বিদেশে শিক্ষা আছে। কেউ আহ, ভালো চিকিৎসা বিদ্যালয় থেকে পাশ করেছেন, যেমন ডাক্তার জাহিদ। তার আবার একটা রাজনৈতিক বিশ্লেষণের ক্ষমতা রয়েছে। তো এইরকম কিছু কিছু মানুষ আছে যাদের ব্যাপারে সরাসরি বড় অভিযোগ নাই। এখন দেখতে হবে যে তারা কি উপদেশ দেন, কিভাবে তারা প্রধানমন্ত্রীকে সাহায্য করেন। এটা দেখে তারপরে বোঝা যাবে। আমরা অতীতে দেখেছি যে উপদেষ্টাদের অনেকে অনেকে উপদেশ দিতে গিয়ে ব্যর্থ হন, কিংবা তাদের উপদেশ গ্রহণ করার পরে এক ধরনের সমস্যা তৈরি হয়। তো এইগুলো আমরা দেখতে থাকবো এবং দেখে আমরা বিচার করতে পারবো যে এই উপদেষ্টা মন্ডলী কতটুকু ফাংশনাল, কতটুকু আহ সম্ভাবনা আছে তাদের, বা কতটুকু তারা সঠিকভাবে আহ, পরামর্শ দিতে পারছেন। আর মন্ত্রী যারা বলেন তাদের তো আমরা একইভাবেই, তরুণ মন্ত্রী যারা তাদেরকে চিনি না। যেমন মিলন সাহেবকে আমরা অতীতে দেখেছি ভালো ফাংশন করেছিলেন একজন শিক্ষামন্ত্রী হিসেবে। এইবার যদি মিলন সাহেব আগের মতো বা তার চেয়েও ভালো করেন, করতে পারেন। সালাউদ্দিন সাহেবের পুরনো অভিজ্ঞতা রয়েছে জনপ্রশাসনে, অতএব তিনি হয়তো স্বরাষ্ট্রতে ভালো করতে পারেন। আর তার তো সব অভিজ্ঞতা আছে, তিনি নিজে অপহৃত হয়েছেন, গুম হয়েছেন, তাই না? তো অতএব তার প্রায় সকল অভিজ্ঞতা আছে। তো আমার মনে হয় তিনি হয়তো একটা বেটার স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারবেন। এর বাইরে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী অত্যন্ত ভদ্রলোক মানুষ, শিক্ষিত মানুষ। তিনি যে মন্ত্রণালয় পেয়েছেন সেখানে তিনি যদি এক্সপার্টদের সাথে নিয়ে মন্ত্রণালয়টা চালান, খারাপ চালানোর কথা না। আরো যারা সিনিয়র মন্ত্রী আছেন তাদের ব্যাপারে আমরা অতীতের বিষয় জানি। খুব বেশি অভিযোগ আলা কোন সিনিয়র এইবার
মন্ত্রিসভায় আসেন নাই, দু একজন এসেছেন। এবার আমরা দেখবো যে তারা আগের যে পরিবর্তিত হয়েছে দু কিনা। একজন কারা? নাম না বলি, আছেন, সবাই তাদেরকে চেনে। আচ্ছা, মানে ইদানিং আসলে সবই নাম না বলার একটা সংস্কৃতি, যখন প্রচারণা না, চলে নাম তখন নাম বলবো না না, বলে নাম বলবো প্রচারণা। না এই জন্য, শোনেন, নাম বলবো না কারণ এখনো তারা কোনো কিছু করেন নাই। অতীতে যা করেছেন সেটার জন্য তারা শাস্তি ভোগ করেছেন। 17 বছর ক্ষমতায় ছিলেন না, অনেকে জেলখানায় ছিলেন, তাই না? এখন তারা নতুন ভাবে আবার এসেছেন, নতুন ভাবে শুরু করলে যদি আমরা দেখি আগের মতো পারফরমেন্স করছে, তখন নাম কেন, তখন বংশের নাম সহ বলবো। মানে নাম আসলে এই যে যেমন ধরেন চলে গেলেন ফয়েজ আহমেদ তৈয়ব, তিনিও বললেন যে তিনি নাম বললে অনেকের সম্পর্কে বললে নাকি প্যান্ট খুলে যাবে, অন্তর্বাসও খুলে যাবে, এরকমও তার না, ওনারটা বক্তব্য। ওনারটা ভুল, উনি হুমকি ধমকি দিয়েছেন। বলে দিলে প্যান্ট খুলে যাবে, আমি যদি এরকম আপনাকে বলি যে আপনারটা বলে দিলে আপনার পিছনের দেয়াল ভেঙে পড়ে যাবে, এগুলো তো কোনো কথা না, এগুলো হচ্ছে হুমকি। আমরা তো কোনো হুমকি দিচ্ছি না, আমরা বলছি যে এখন তারা আবার নতুন ভাবে যাত্রা শুরু করেছেন। এখনকার জিরো থেকে পারফরমেন্স বিচার করতে হবে। অতীতে তারা যা করেছেন সেটা প্রায়শ্চিত্ত করেছেন তো। আচ্ছা। 17 বছর পরে এসেছেন আবার, এই 17 বছর তো প্রায়শ্চিত্ত করতে হয়েছে তাদেরকে, 17 তো না, আরো বেশি। তো এই যে এত বছর পরে আসলেন ক্ষমতায়, তো এইটা এখন আমরা দেখবো যে অতীতের স্বভাব, যারা অতীতে কিছু কিছু অভিযোগ ছিল তারা বদলে গিয়েছেন কিনা আমরা দেখবো। তবে এই মন্ত্রিসভা তো অধিকাংশ নতুন, তাদের তো পুরোনো ব্যাগেজ নাই। আর নুরুল হক নূরের আমি কি বলবো, সে তো কোনোদিন মন্ত্রী ছিল না, সংসদ সদস্য ছিল। জুনায়েদ সাকির কি বলবো, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, নূরকে চিনি, তারপরে ধরেন ববি হাজ্জাজকে চিনি। তো এদের সম্পর্কে তো আমার পুরোনো ধারণা আছে, মানুষ হিসেবে ভালো, সুন্দর কথা বলে, তরুণ, শিক্ষিত, মার্জিত, সব ঠিক আছে। নূর যেমন অনেক প্রহৃত, অনেক মার খেয়েছে জীবন, এগুলা জানি। কিন্তু সে এখন প্রভাস মন্ত্রী কিরকম হবে, এটা তো কাজ করার আগে তো বোঝা যাবে না। জি, সেটাই, অনেক মার খেয়েছেন। তার শেষ মার খাওয়াটা যে সেনাবাহিনীর হাতে মার খেলো, তখন জানলাম যে নাকি রিপোর্ট দেবে, একটা প্রতিবেদন দেবে, সেটাও আর কোনোদিনও হলো না। সেই বিষয়ে জানাও গেল না। যাই হোক, এই সরকারের আমি মানে নতুন সরকারের আমরা একটা ইউনূস গণমাধ্যমের। সাহেবের অনেক কিছু জানা যাবে না, অথবা জানা যাবে। ইউনূস সাহেব তো আসলে গিয়েছেন, এটা তো বিরাট আনন্দ। এই সরকার ইউনূস সাহেবের সরকারের চেয়ে অনেক ভালো হবে, এই ব্যাপারে আমার একটা বিশ্বাস আছে আর কি। আচ্ছা, আহ, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে একটু প্রশ্ন করতে চাই, গণমাধ্যমের কর্মী সেই বলেন। হিসাবে কি মনে হয় আপনার যে সামনের গণমাধ্যমে কি একটু, যেমন আমরা গণমাধ্যমে যে ওই যে মানে তেলবাজ বাজি একটা দেখা সব সময় গেছে, সেখানে এটা কি এখনই শুরু হয়ে যায় নাই? আপনি তো দেখতেই পাচ্ছেন শুরু হয়েছে। কারণ গণমাধ্যম মানুষ চালায়, এইসব মানুষদের নানান ধরনের ধান্দা থাকে, এসব মানুষদের নানান কিছু হওয়ার স্বপ্ন থাকে। আপনি যতই মোজাম্মেল বাবুকে আটকে রাখেন জেলখানায়, নতুন মোজাম্মেল বাবু তৈরি হওয়ার স্বপ্ন বহু মানুষের মধ্যে আছে। ফলে এইগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে তারেক রহমানকে নিজেকেই। এইগুলি নিয়ন্ত্রণ করতে হবে দলের মাধ্যমে। এইগুলি উনি গণমাধ্যমের উপর হাত দিয়ে নিয়ন্ত্রণ করার কিছু নাই, কারণ গণমাধ্যমে এরকম বহু উচ্চাভিলাষী সাংবাদিক আছে। এখনই ওনার প্রথম বিদেশ সফরে কারা কারা যাবে আপনি দেখেন গিয়ে, দৌড় শুরু হয়ে গিয়েছে। গণমাধ্যম কি বাংলাদেশের বাইরে কিছু, বা গণমাধ্যমের সাংবাদিকরা কি বাংলাদেশের বাইরে অন্য কোনো প্রজাতি? তা তো নয়। যেমন এই সরকারের বহু তথ্য গণমাধ্যম উপদেষ্টা। দখল হয়েছে, বহু গণমাধ্যমে গিয়ে বিএনপি বা জামাতের লোকেরা বসেও পড়েছে। জি, জি, সেটা তো এই ইউনূস সরকারের সময় তথ্য উপদেষ্টা রেজওয়ানা ওই যে হাসান একটা তিনি গান আছে বললেন। না, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই নিয়তির খেলা। এই পলিটিক্স এর খেলা এরকম, একজন বের হয়ে যায় দখল থেকে, আরেকজন গিয়ে দখল করে, স্বভাব তো বদলায় না। জি, আহ, তবে এই দখলদারি আওয়ামী লীগ খুব ভালোভাবে শিখিয়ে গিয়েছে, দখলদারিত্বের কোচিং আওয়ামী লীগে দিয়েছে। হ্যাঁ, শিক্ষক হিসেবে আওয়ামী লীগ ভালো ছিল, ছাত্র হিসেবে এখন কেমন সেটি দেখবার আর বিষয়। শিক্ষক হিসেবে আওয়ামী লীগ ভালো ছিল, কিন্তু যে স্কুলটা খুলেছিল সেই স্কুলটা টোটালি করাপ্ট ছিল। ফলে যাদেরকে পড়িয়েছে সব শিক্ষকেরই 12টা বাজিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বললেন যে অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয় নাই, যদিও আনিস আলমগীর এখনও জেলেই আছেন। মানে সেখান থেকে মনে হয় সামনের দিনে আমার ধারণা রিজওয়ানা আনিস সাংবাদিকদের চেহারা আলমগীরদের ভুলে ভবিষ্যৎ কি গিয়েছেন। হবে। ক্ষমতার গরম আছে তো একটা, ক্ষমতার গরমে উনি কে সাংবাদিক আর কে সাংবাদিক না সেটা ভুলে গিয়েছেন আর কি। না হলে এই কথা উনি বলতে পারতেন না। এই কিছুদিন পরে ওনার ওই অন্ধত্ব দূর হবে, চোখে যে ক্ষমতার কালা চশমা ছিল সেটা খুলে যাবে। আবার উনি রাস্তায় দাঁড়িয়ে গাছ বাঁচানোর আন্দোলন করবেন, নদী বাঁচানোর আন্দোলন করবেন, তখন বোঝা যাবে। আর হয়তো উনি করবেন না, তাহলে আমরা বুঝবো না, হয়তো তখনও উনি নদীর পাড়ে গিয়ে ভেকুর উপর উঠে লাল গালিচা দিয়ে দাঁড়িয়ে থাকবেন। হতে যেমন পারে না? যেমন উনি উনি খলিলুর রহমান আছেন। তারপরে সজীব ভুইয়া, আরো কারা কারা আপনার মনে নাই লাল গালিচা দিয়ে ভেকুর উপর উঠে দাঁড়িয়েছিল? হ্যাঁ, উনি তো ভেকু উপদেষ্টা।
তো উনি যদি না বুঝেন, উনি না জানেন যে এই সরকারের সময় কোনো সাংবাদিক কখনো বন্দী হয় নাই, শাস্তি পায় নাই, এগুলা ওনাকে আর নতুন করে কি বোঝানো যাবে? এখন সামনের সরকারের সময় আপনার কি মনে হয় এই আনিস আলমগীরদের ভবিষ্যৎ, মানে আনিস আলমগীরের মতো সাংবাদিকদের কথা বলছি, ভবিষ্যৎ কেমন হতে পারে? এখনো জানি না, এটা সদিচ্ছা প্রমাণিত হবে যদি আনিস আলমগীরের মতো যারা আটক রয়েছেন তাদেরকে এই সরকার মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন এবং তারপরে আইনের নিজস্ব প্রক্রিয়ায় তাদের নির্দোষ প্রমাণ করার সুযোগ দেন। তাদের নির্দোষিতা প্রমাণ করার এই সুযোগটা দেওয়াটা তো খুবই জরুরি, কেননা মামলাটা দায়ের করেছে আরেকটা সরকার। সরকার কেন আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করবে? উনি সরকারের বিরুদ্ধে কি করেছিলেন, তাই না? অতএব পুরো জিনিসটাই তো একটা অন্যায়। সে অন্যায়ের মধ্যে আনিস আলমগীরের পড়তে হয়েছে এবং এইটাই তো ইউনূস স্যারের কৃতিত্ব। উনি যে শান্তি পুরস্কার পেয়েছিলেন, উনি যে মানবাধিকারের পক্ষে অনেক কথা বলেছিলেন, এইগুলা উনি প্রমাণ করে ছেড়েছেন। তো উনি আসলে মানে কোন মানবাধিকার এবং কোন নোবেল, কোন শান্তি, এটা তো উনি প্রমাণ করেছেন। বাংলাদেশের রাস্তায় রাস্তায় মব হয়েছে, অশান্তি হয়েছে, আমরা তখন বুঝতে পেরেছি যে আগে অশান্তি, পরে শান্তি আনা যায়। অশান্তি না থাকলে শান্তি আসবে কি করে? দারিদ্র না থাকলে দারিদ্র জাদুঘরে যাবে কি করে, তাই না? অনেক গ্যাস না থাকলে আপনি গ্যাস শূন্য করবেন কি করে? অনেক বেকারত্ব না থাকলে আপনি বেকারত্ব শূন্য করবেন কি করে, তাই না? আগে তো এগুলো লাগবে, তারপর তো এগুলো শূন্য হবে, তাই না? উনি আগে এগুলো ভালো করে তৈরি করেছেন বাংলাদেশে। জি। কিন্তু এখন সেই তৈরি করা জায়গা থেকে তারেক রহমান কি আসলে সঠিক দিকে যেতে পারবেন বলে আপনি আস্থা রাখেন? মন্ত্রী পরিষদ তারেক দেখলাম, রহমানের অন্যতম যেমন ধরেন তারেক আপনি রহমানের বলছিলেন অন্যতম মোজাম্মেল যে বাবুদের অ্যাডভান্টেজ, কথাও বলছিলেন, তাদের একটা তারেক তাদের না, আমি মোজাম্মেল বাবুর কথাটা বলেছি যে অনেকেই মোজাম্মেল বাবু হইতে চায়, ওনার আটকের ব্যাপারে বলি না, নাই। আটকের আমি ব্যাপারে বলেছি আমি মোজাম্মেল বলছি বাবুরা আটকের যেমন ব্যাপারে। প্রশ্ন নয় তেলের ড্রাম নিয়ে এসেছি করতো না, এখনো এরকম আছে। হ্যাঁ। নতুন বাবুরা আছেন যারা প্রশ্ন নয় তেলের ড্রাম নিয়ে যাবেন। এবং উনি তো আমি তো তাকে চিনতাম ছোটবেলা থেকে। উনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। আমি বহুবার এই বিষয়ে তাদেরকে বলেছি যে আপনারা এটা কেন করেন, ওনারা হেসে উড়িয়ে দিয়েছেন। তো সেরকম সাংবাদিক কি এখন নাই? এখনো আছেন। কিন্তু এই যে তেলের ড্রাম নিয়ে গেছেন বলে খুনের মামলায় আটক হয়ে থাকবেন, এই এই বাস্তবতার কি পরিবর্তন হবে সামনের সরকার আসলে? এখন নতুন এই বাস্তবতা পরিবর্তন হবে কি হবে না আমরা মামলা হওয়ার আগে পর্যন্ত তো বুঝবো না। মামলা না হইলে বুঝবো যে এটা পরিবর্তিত হলো, আর মামলা হয়ে গেলে বুঝবো পরিবর্তিত হয় নাই। না, মানে মামলা যা আছে আমি সেগুলোর কথা বলছি। অনেক তো মামলা আছে, আনিস আলমগীর থেকে শুরু করে যেগুলি তারও আছে আগের মামলা। এগুলার দায় দায়িত্ব, যেগুলি আছে এগুলার দায় দায়িত্ব বিএনপি কিভাবে নিবে আমি জানি না, আমি তো আর বিএনপির দলের মানুষ না। তবে এইগুলির দায় দায়িত্ব বিএনপি নিবে অথবা নিবে না, এটা বিএনপি কে ঠিক করতে হবে। যদি তারা মনে করে যে ভুয়া মামলাগুলি তারা সরিয়ে নিবে, নিবে। আর যদি মনে করে যে ভুয়া মামলা সরিয়ে তারা আসল মামলা দিবে, সেটা দিতে পারে কিন্তু। কারণ আমার যদি সত্যিকারের প্রকৃত মামলা হয় তখন তো আর আপনি সেটাকে অস্বীকার করতে নিশ্চয়ই, পারবেন না। নিশ্চয়ই। এখন তারা যদি মনে করে যে সকল ভুয়া মামলা প্রত্যাহার হবে এবং যার যা অভিযোগ সেই অনুযায়ী মামলা হবে, তাহলে তো এটা সুশাসন। জি। আর তবে এখন যারা আটক আছেন তাদের অধিকাংশই ভুয়া মামলায় আটক আছেন, যেমন শাকিল আর রূপা, এটা একটা অভিযোগ। মানে আর মোজাম্মেল বাবু অসুস্থ মানুষ, ওনার একটা মানে একটা গুরুতর অসুখ আছে, সেরকম অসুখ নিয়ে ওনাকে আটকে না রেখে ওনাকে আমার ধারণা চিকিৎসার জন্য হলেও তাকে হাসপাতালে রাখা যেতে পারত, কারণ এই চিকিৎসাটা জরুরি তার। জি, মানে সেটাই, সবাই আসলে হত্যা মামলার আসামি বা হত্যা চেষ্টা মামলার আসামি হয়ে আছেন, তো সেজন্যই প্রশ্নটা করছিলাম যে না, সবাইকে তো হত্যা মামলা আসামি দিয়েছে, সাকিব আল হাসানও তো হত্যা মামলার আসামি, সেটাই তো। বিচারপতি খায়রুল হক হত্যা মামলার আসামি। জি। এখন এখানেই বিএনপি সরকার কি করে সেই বিষয়েই মানে যেহেতু অনেক এইটাই তো নীতি বিএনপি নির্ধারণী। সরকারের দেখার বিষয়, আমরা তো এইগুলাই দেখবো বিএনপি সরকার কি করে কি করে না, তাই না? জি, আমরা তো এই জিনিসগুলাই দেখবো। নিশ্চয়ই। এর মধ্যে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলছেন এটা বাটোয়ারার নির্বাচন, এখানে জামাতের অংশগ্রহণ এবং তারপর বিরোধিতা, এই প্রসঙ্গে তিনি বলছেন। এটা যে বাটোয়ারা নির্বাচন, এটা তো সবাই আগেই বুঝেছে। আমি আব্দুল নূর তুষার আমিই তো বলেছি যে বাটোয়ারা হচ্ছে, কারণ এনসিপি কেন জামাতের সাথে যাবে? এটা বাটোয়ারা না? নিজেরা নিজেরা বাটোয়ারা করে, অন্যরা বাটোয়ারা করে, তারপর সব বাটোয়ারা এক জায়গায় হয়ে একটা বাটোয়ারা নির্বাচন হলো। এটা যদি ওনারা বলেন, ওনাদের মুখে এটা মানায় না আর কি। এই বাটোয়ারাটা ওনাদের সামনে হয়েছে তো। সেটা উনি বলেছেন। 30টা আসন নাকি 25টা আসন, যখন আসন নিয়ে দর কষাকষি হয়, এটা বাটোয়ারা না? উনি সত্য কথাই বলেছেন, কিন্তু বাটোয়ারাটা ওনাদের চোখের সামনেই হয়েছে। জি। আর এই সরকার ওই যে অনেকেই বলেছেন যে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের মাধ্যমে আসলে আওয়ামী লীগকে ফেরানোরও একটা ব্যবস্থা হতে পারে বা আওয়ামী লীগ ফিরতে পারে। মানে যখন প্রশ্ন করা হয়েছে তারেক রহমানকে, রয়টার্সে তিনি কথা বলেছেন, তিনি বলেছেন যে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রীর সন্তানেরা আসলে রাজনীতিতে ফিরতে পারবেন কিনা, তিনি আপত্তি করেন না। এদিকে সজীব অজিত জয়ও আগ্রহ প্রকাশ করছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সাথে কথা বলবেন, অবশ্যই কাজ করবেন, এমনটি বলছেন। কি মনে হয় যে আসলে এরকম কি কোনো লক্ষণ, আভাস বা সম্ভাবনা কিছু দেখেন? এখনো পর্যন্ত দেখা যায় নাই, হয়তো যাবে। রাজনীতিতে তো শত্রু মিত্র পার্মানেন্ট না, স্বার্থ পার্মানেন্ট।
রাজনীতিবিদরা দলের স্বার্থ, দেশের স্বার্থ বা ব্যক্তির স্বার্থ, যে কোনো একটা স্বার্থ দিয়ে পরিচালিত হন। মহৎ রাজনীতিবিদ দেশের স্বার্থকে আগে রাখেন, আর দুষ্টু রাজনীতিবিদ ব্যক্তি স্বার্থকে আগে রাখেন। অতএব দেশের স্বার্থে যদি কোনো কিছু করতে হয় এবং সেটা যদি করেন বিএনপি, আমরা বিবেচনা করব যে ওনারা সেটা করলেন নাকি করলেন না। আচ্ছা, এই যে তবে এই মুহূর্তে আওয়ামী লীগের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজনীয়তা তো বিএনপির নাই। আওয়ামী লীগ কি তার সেই যোগ্যতা প্রমাণ করতে পেরেছে যে আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করা যায় না, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশ চলে না? আওয়ামী লীগকে সেটা করতে পেরেছে? পারে নাই তো। তো অতএব আওয়ামী লীগের সঙ্গে কথা কেন বলতে হবে তার? এইটা তো আওয়ামী লীগকে আগে প্রমাণ করতে হবে, তাই না? জি, আম, শেষের দিকে, শেষ প্রশ্নের দিকে একটু করি। আপনিও যে ডাক্তার জাহিদের কথা বলছিলেন, তিনি আমাদের টকশোর নিয়মিত বক্তা, নিয়মিত তার সাথে কথা হয়। তিনিও এখন ভালো উপদেষ্টা। ছেলে, অনেক জানে, পড়াশোনা করে। জি, আপনিও কি কোনো সম্ভাবনা আছে আপনারও এরকম কোনো পদে যাওয়ার? না না, আমার আমার কোনোদিনই মানে কোন ক্ষমতার সঙ্গে আমার কখনো বন্ধুত্ব হয় না। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার আমি আব্দুল আপনাকে তুষার। একটা গল্প বলি, আমি বলেন, আপনাকে একটা গল্প বলেন। বলি। এটা প্রয়াত সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের গল্প। এই গল্পটি আমি তার এক ছাত্রের কাছ থেকে শুনেছি। তো তার ছাত্র গিয়ে তাকে বলেছে যে এই যে আপনার ছাত্ররা এবার উপদেষ্টা হয়ে গিয়েছে, আপনার ঘনিষ্ঠ জনেরা সব বড় বড় জায়গায় বসে পড়েছে, তাহলে আপনি নিশ্চয়ই এখন কোন একটা বড় জায়গাতে আপনি আবার কোন একটা পদ পাবেন। তো উনি উত্তর দিয়েছিলেন যে যে আমাকে পদ দিবে, সে যখন ওই অফিসটাতে আসবে যেখানে আমাকে পদায়িত করেছে, আমাকে তার দরজা খুলে দাঁড়াতে হবে। তার চেয়ে এই কি ভালো নয় যে এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে অধিকাংশই এখনই আমার জন্য দরজা খুলে দাঁড়ায়। স্পষ্ট। তো আমি আমি ওই জীবন চাই না। আমি ওই জীবন চাই না যেখানে আমাকে কারোর জন্য দরজা খুলে দিতে হয়। যদি আমাকে কারো প্রয়োজন হয়, তাহলে আমাকে নিতে হবে পুরুরাজের মতো সম্মান এবং মর্যাদার সাথে। অনেক ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার, এতক্ষণ কথা বলবার জন্য। নিশ্চয়ই সামনেও কথা হবে। ধন্যবাদ।